কারণ কোবরা বাহিনীর সঙ্গে সংঘর্ষ, মাওবাদীদের 3 শীর্ষ কমান্ডার নিহত। কারা এই 3 জন, কি এদের আইডেন্টিটি? আমার সঙ্গে রাজু রয়েছে, সরাসরি বলতে পারবে। রাজু, দেখো তো প্রথমত বলে রাখি যে হায়দ্রাবাদের এই গিরিদেহ যে জঙ্গল রয়েছে সেই জঙ্গলের মধ্যেই মাওবাদীদের সাথে যৌথ বাহিনীর সংঘর্ষ হয়। এইখানেই সহদেব সরেন, যে মাওবাদীর শীর্ষ নেতা, যার মাথার দাম ছিল প্রায় 1 কোটি টাকা, এবং তার সাথে তার যে 2 সঙ্গী, একজন সেই এলাকার এরিয়া কমান্ডার ছিল, তার মাথার দাম ছিল প্রায় 20 লক্ষ টাকা, এবং তার পাশাপাশি আরও মাওবাদী নিহত হয়েছে, যার মাথার দাম ছিল প্রায় 6 লক্ষ টাকা। সেক্ষেত্রে এই 3 শীর্ষ নেতা যে নেতৃত্বর এতেই মাওবাদীরা এই এলাকায় বিভিন্ন জায়গায় বনাঞ্চলে লুকিয়ে থাকতো এবং বিভিন্ন জায়গায় নাশকতা করতো, কারণ সেখানে তারা জমায়েত হয়েছিল নাশকতার জন্যই, এবং সেই নাশকতার ছক কষছিল এই মাওবাদী শীর্ষ নেতা। সেই খবরে গিয়ে পৌঁছেছিল যৌথ বাহিনীর কাছে, এবং সেখানে ঝাড়খণ্ড পুলিশ এবং যৌথ বাহিনী যৌথভাবে সেখানে অভিযান চালায়, এবং এই গিরিডি যে জঙ্গল রয়েছে সেই জঙ্গলের মধ্যে অভিযানে মুখোমুখি তাদের সাথে সংঘর্ষ হয়, এবং সেই সংঘর্ষে 3 মাওবাদী নিহত হয়েছে, এবং এখনো পর্যন্ত সেখানে গুলির সংঘর্ষ চলছে, কারণ এই এলাকায় আরও বেশ কয়েকজন মাওবাদী রয়েছে, যেটা নিরাপত্তা রক্ষী বা সেখানকার যে যৌথ বাহিনী তাদের কাছে খবর রয়েছে, এবং স্থানীয় পুলিশের কাছে আরও ডেটা রয়েছে। সেই এলাকায় যে মাওবাদীরা রয়েছেন সেই সমস্ত মাওবাদীরা এই জঙ্গলের বিভিন্ন জায়গায় ঘাঁটি গেড়েছে, সেক্ষেত্রে সেখান থেকে একাধিক অস্ত্র উদ্ধার হয়েছে, এবং আরও বেশ কিছু সরঞ্জাম। এখনও পর্যন্ত এই যে 3টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে তার মধ্যে শনাক্ত করা হয়েছে এই সহদেব সরেনের দেহ, যার মাথার দাম প্রায় 1 কোটি। আর এর পাশাপাশি আরও যদি দেখা হয়, কারণ ঝাড়খণ্ডে ইতিমধ্যে দেখা গেছে ছত্তিশগড়ে যেভাবে মাওবাদী দমনে যৌথ বাহিনী একটা সাফল্যতা পেয়েছে, ঠিক তেমনই আবার ঝাড়খণ্ডে একাধিক মাওবাদীকে ইনকাউন্টার করা হয়েছে, তো কোথাও আবার আত্মসমর্পণ। ইতিমধ্যে এখানে যে সমস্ত মাওবাদীরা গোপনভাবে লুকিয়ে রয়েছে এবং বিভিন্ন জায়গায় নাশকতার চক কষছে, তাদেরকে নিরস্ত করতে বা তাদেরকে একদম ধরাশায়ী করতেই ময়দানে নেমেছে যৌথ বাহিনী। রাজু, একটু জানার চেষ্টা করব, অপারেশন কিরকম ছিল? দেখো, আজ ভোর 6:30টার সময় যখন এই গদরার জঙ্গলে যৌথ বাহিনী গিয়ে প্রবেশ করে, সেই সময়, কারণ এইখান থেকে এই প্ল্যানেট ছিল যে এই যে সহদেবের কথা বলা হয়েছে, সে একটা বড় ছক কষেছিল এখানে একটা বড় নাশকতা করার জন্য, এবং সেখানে বিভিন্ন সরঞ্জাম মজুত করা হয়েছিল। সেই খবরটা আগেই তাদের কাছে পৌঁছেছিল, এবং সেই খবরটা পাওয়ার পর থেকেই সেখানে অভিযান শুরু হয়। কারণ যেখানে বারংবার যেটা প্রধানমন্ত্রী বলেন যে বিভিন্ন জায়গায় মাওবাদী দমনের জন্য বিভিন্ন রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে, ঠিক তেমনই আবার পাশের রাজ্যে ঝাড়খণ্ডেও তারাও বলছেন যে প্রধানমন্ত্রীর যে নির্দেশ সেই নির্দেশের মতোই বিভিন্ন জায়গায় তারা মাও দমনের জন্যই সেখানে অপারেশন চালাচ্ছিল, এবং এই মাও দমনের জন্য যে অপারেশন চলছিল তার পাশাপাশি এখানে যে সমস্ত ডেরাগুলো মূলত ছত্তিশগড়ের যে তাদের যে মূলত যে ঠিকানা, সেই ঠিকানা থেকে যে সমস্ত মাওবাদীরা এই ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় এসে লুকিয়েছিল, সেই সমস্ত খবর তাদের কাছে বেশ কয়েকদিন ধরেই আসছিল। গোয়েন্দা সূত্রে সেই খবর পাওয়ার পরেই সেই সমস্ত এলাকায় বেশ কিছুদিন ধরেই লুটপাট চলছিল। আজ যখন ভোরবেলায় এই অপারেশন করার জন্যই যৌথ বাহিনী একত্রিত হয়ে সেই এলাকায় লুটপাট করছিল এবং জঙ্গল পথ দিয়ে যাচ্ছিল, গদরার সেই জায়গায় মুখোমুখি মাওবাদীদের সাথে তাদের হয়, এবং সেখানেই গুলির লড়াই শুরু হয়। ইতিমধ্যে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এই যে গদরার যে জঙ্গল এবং পাহাড় রয়েছে সেই সমস্ত এলাকা ইতিমধ্যে ব্যারিকেড করেছে যৌথ বাহিনী, এবং সেখানে যে সমস্ত জায়গায় এখনো পর্যন্ত মাওবাদীরা থাকতে পারে সেখানেও অভিযান চালাবে, এমনটাই জানা যাচ্ছে যৌথ বাহিনী সূত্রে। ধন্যবাদ রাজু। 3 মাওবাদীর শীর্ষ নেতা এনকাউন্টারে খতম। এই 3 জন কারা? এদের মধ্যে একজন মাওবাদী নেতা সহদেব সোরেন। সহদেব সোরেনের মাথার দাম ছিল 1 কোটি। মাওবাদী কমান্ডার রঘুনাথ হেমব্রম ওরফে চঞ্চল খতম। মাওবাদী নেতা বীর সেন গঞ্জু ওরফে রামফেলাওয়ান। 3টি AK-47 উদ্ধার হয়েছে। ওয়াকফ আইন নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ। ওয়াকফ আইনে পুরোপুরি স্থগিতাদেশের কোনো যুক্তি নেই। পুরো ওয়াকফ আইনে স্থগিত করার কোনো যুক্তি নেই। কেন এই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের? এই পর্যবেক্ষণের মানে কিসের ভিত্তিতে সুপ্রিম কোর্টে কথা বলছেন জানবো। আমার সঙ্গে মৈত্রেয়ী রয়েছে নয়াদিল্লি থেকে। মৈত্রেয়ী, ওয়াকফ আইনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে যে মামলা হয়েছিল সেখানে সুপ্রিম পর্যবেক্ষণ কি?
দেখো, আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি এজি মাসিহার বেঞ্চ আজকে ওয়াকফ আইন সংক্রান্ত যে রায়, সেই রায় ঘোষণা করেন এবং সেখানে তাদের বক্তব্য যে সম্পূর্ণ যে বিলটি রয়েছে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2024, তার পুরোপুরি স্থগিতাদেশের দরকার নেই, কিন্তু তার মধ্যে কিছু কিছু প্রভিশন আছে যেখানে কিছু স্থগিতাদেশ দেওয়ার প্রয়োজন আছে বলে তারা মনে করেছেন। এবং সেগুলি কি কি, তার মধ্যে একটি পয়েন্ট আছে যে যেখানে কোনো সরকারি জমিকে ওয়াকফ দখল করে নিয়েছে কিনা সেটা দেখার জন্য সরকারি আধিকারিক নিয়োগ করতে পারবে, সরকারি আধিকারিক নিয়োগ করা হবে, সেই যে প্রভিশন তার উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে। এবং একজন ব্যক্তি তিনি যদি তিনি কোনো ওয়াকফ সম্পত্তিকে ঘোষণা করার জন্য তাকে অন্ততপক্ষে 5 বছরের প্র্যাকটিসিং মুসলিম হতে হবে বা 5 বছর ধরে ইসলাম প্র্যাকটিস করতে হবে, সেই যে প্রভিশন আছে সেখানেও স্থগিতাদেশ দিয়েছে। কখন পর্যন্ত? যতক্ষণ না পর্যন্ত প্রত্যেকটি রাজ্য নিজেদের মতো করে এই বিষয়ে রুল তৈরি করে ততদিন পর্যন্ত এই স্থগিতাদেশ বজায় থাকবে। এর পাশাপাশি কি যে কেন্দ্রীয় স্তরে ওয়াকফ কমিটিতে অন্তত 4 জন অমুসলিম এবং রাজ্য স্তরে অন্ততপক্ষে 3 জন অমুসলিমকে রাখার আইনি সিদ্ধান্ত ছিল, তার উপরে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। সংশোধনী অনুযায়ী যে নতুন ওয়াকফ কমিটিতে যে সরকারি অফিসার নিয়োগ হবেন তাকে অবশ্যই অমুসলিম হতে হবে, সেটার ওপরেও কিন্তু স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তারা বলেছেন যে প্রেফারেন্স হচ্ছে যে একজন মুসলিমই এই বোর্ডের চেয়ারম্যান হোক, কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রেফারেন্স দেওয়া হোক যে একজন মুসলিম তার এই বোর্ডের চেয়ারম্যান হোক। এর পাশাপাশি সংশোধনী অনুযায়ী রাজ্য সরকারের তরফ থেকে যে ওয়াকফ বোর্ডের রেভিনিউ রেকর্ড খতিয়ে দেখার যে সিদ্ধান্ত নেওয়ার যে বিষয়টি বলা হয়েছিল, সেই ক্ষেত্রেও যে আইনি সংস্থান তার উপরে স্থগিতাদেশ দিয়েছে আজকে কোর্টের আজকের বক্তব্য খুব স্পষ্ট ছিল। তাদের বক্তব্য, তারা মনে করেছেন যে এই যে এন্টায়ার যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল করা হয়েছে তার পুরো যে অংশ রয়েছে সেই অংশতে পুরোটাতে স্থগিতাদেশ দেওয়ার প্রয়োজন তারা বোধ করেননি। তারা বিস্তারিত আলোচনা করেছেন, দীর্ঘ শুনানি হয়েছে এই মামলা নিয়ে, তারা শুনানি শুনেছেন এবং তারপরে তারা এই সিদ্ধান্তেই উপনীত হয়েছে। 128 পাতার এই নির্দেশিকা আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে এই ভার্ডিক্ট ঘোষণা করা হয়। অতনু, ধন্যবাদ। जो वक्फ काउंसिल में जो मेंबर्स को वेग रखा गया था कि कौन आएगा, उसको लिमिट कर दिया है कि 4 से ज्यादा नॉन मुस्लिम नहीं हो सकते। वक्फ बोर्ड की जहां तक बात है उसको भी काफी वेग रखा था, तो उसको भी लिमिट कर दिया गया है कि 3 से ज्यादा नॉन मुस्लिम नहीं हो सकते। 3 और मेन इश्यूज थे जिस पर यह कहा गया था कि चीफ एग्जीक्यूटिव ऑफिसर जो होते हैं सेक्शन 23 में, जहां तक हो सके गवर्नमेंट को कंसिडर करना चाहिए कि वो मुस्लिम हो तो बेहतर है। बाकी जो कोर इश्यूज थे, कलेक्टर का जो पावर था 3C में प्रोवाइजो जोड़कर कि जब तक वो प्रॉपर्टी डिसाइड नहीं हो जाती तब तक वो वक्फ नहीं मानी जाएगी और रेवेन्यू रिकॉर्ड में उसकी एंट्री नॉन वक्फ कर दी जाएगी, उसको कोर्ट ने क्लियरली स्टे कर दिया है। वक्फ के प्रोटेक्शन के लिए काफी अच्छा ऑर्डर है और हम इसको वेलकम करते हैं।